আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক পণ্য ব্যবহার করি, আর সেই সমস্ত পণ্যই কিনে আনতে হয় বাজার থেকে। পণ্যগুলো তৈরি করে বিভিন্ন বড় বড় কোম্পানি। তবে এদের মধ্যেই কোনো সাধারণ পণ্য যদি আপনার পরিবারকে কোনো বিপদে ঠেলে দিতে পারে, আপনার পরিবারের মানুষকে হত্যা করতে পারে। হ্যাঁ, এমনটাই ঘটেছে সাউথ কোরিয়াতে। এমনই এক বিষয় নিয়ে আজকের এই গল্প। শুধু গল্প নয়, এক কুখ্যাত সত্য ঘটনা, যেখানে এক সাধারণ পণ্য জীবন নিয়ে নিয়েছে হাজার হাজার মানুষের। যেখানে আজও মানুষ ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছে, তারা এই পণ্য ব্যবহার করেনি তো। আর সেই পুরো কুখ্যাত গল্পটাই আজকে আমরা জানব, যে গল্পের উপর ভিত্তি করেই 2022 সালে তৈরি হয়েছিল এয়ার মার্ডার বা টক্সিক নামের এই কোরিয়ান মুভিটি। So humidifier disinfectant can cause a lung cancer. people including mothers and babies. Then he was promptly struck. গল্পে শুরু হয় তেইহুন নামের এই ব্যক্তিকে দেখিয়ে। তার স্ত্রী এবং পুত্র সন্তান নিয়ে সুখের সংসার তার। পেশায় একজন ডাক্তার হওয়ায় বেশিরভাগ সময়টা তার হসপিটালেই কাটে। আজ ব্রেকফাস্ট করার সময় তার ছেলে উপস্থিত নেই। স্ত্রী জানায় ছেলের শরীর খারাপ, তাই এখনও ঘুমোচ্ছে। তেইহুন বলে তাকে নিয়ে হসপিটালে এলে সে ছেলের সমস্ত চেক আপ করতে পারবে। তবে তার স্ত্রী জানায় ছেলের শুধু কাশি হয়েছে, তেমন কিছুই না। তেইহুন ব্রেকফাস্ট সেরে তার ছেলের সাথে দেখা করে, তাকে প্রমিস করে সুস্থ হলে তারা পার্কে ঘুরতে যাবে। আর এতেই তো বাচ্চাটি দারুণ খুশি। তেইহুন হসপিটালে চলে যায়। কিছুটা সুস্থ বোধ করায় তেইহুনের ছেলে যায় সুইমিং ক্লাসে সাঁতার প্র্যাকটিস করতে। তবে সেখানেই ঘটে যায় সেই অঘটন। শ্বাস নিতে না পারায় সে পুলের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলে। তৎক্ষণাৎই হাসপাতালে আনা হলে সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় ওটিতে। তার সমস্ত চেক আপ করার পর জানা যায় তার পালমোনারি ফাইব্রোসিস হয়েছে, যা ফুসফুসের একটি রোগ, যার কারণেই তার শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। তবে তেইহুন অবাক হয় এটা ভেবে, হঠাৎ করেই কোনো উপসর্গ ছাড়া এত বড় রোগ তার ছেলের কি করে হতে পারে। অপরদিকে সন্তানের এমন করুণ অবস্থা দেখে তার স্ত্রীও খুব ভেঙে পড়েছে। বুঝতে পারছে না কেন তার সন্তানের এত বড় অসুখ দেখা দিল। তেইহুন তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলে তাদের ছেলে ঠিক হয়ে যাবে। এই কথায় কিছুটা সাহস পেয়ে তার স্ত্রী যায় বাড়িতে। অন্যদিকে দেখানো হয় তার ছোট বোন ইয়ংজুকে। পেশায় সে একজন উকিল। সে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে কখনোই পিছুপা হয় না। আজ সে তেইহুনের বাড়িতে এসে দেখতে পায় তার দিদি অজ্ঞান হয়ে পড়ে আছে। সাথে সাথে তাকেও আনা হয় হসপিটালে। তবে জানা যায় সে অলরেডি মারা গেছে। এই খবর জানতে পেরেই তেইহুন ছুটে আসে। মাত্র কিছু ঘন্টা আগে পর্যন্তও তার স্ত্রী একদমই সুস্থভাবে তার সাথে কথা বলছিল, আর এখন তার সামনে পড়ে আছে শুধুমাত্র স্ত্রীর নিথর দেহখানি। এই হাসপাতালেই একদিকে তার সন্তান জীবন মরণের লড়াই করছে, আর অপরদিকে তার ভালোবাসার মানুষ তার স্ত্রীর মৃতদেহ দেখে তেইহুন কান্নায় ভেঙে পড়ে। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো তার স্ত্রীও ফুসফুসের রোগেই মারা গেছে। নিজে এত বড় ডাক্তার হওয়ার পরেও স্ত্রী এবং সন্তানের এত বড় রোগ সম্পর্কে সে কিছুই বুঝতে পারেনি। ফিউনারেলে এসে তেইহুন সেই সব কিছুই বলতে থাকে। পালমোনারি ফাইব্রোসিসের এই শেষ স্টেজে পৌঁছতে কমপক্ষে 1 বছর সময় লাগে, আর সে একজন ডাক্তার হয়েও এতদিন কিছুই বুঝতে পারেনি। তার এই কথা শুনে ইয়ংজু অবাক হয়ে যায়, কারণ 5 মাস আগেই সে তার দিদির সাথে তাদের ফুল বডি চেক আপ করিয়েছিল এই হসপিটালেই। তখন তো তার কোনো রোগ ছিল না। তেইহুন ছুটে যায় তার হসপিটালে। সমস্ত রেকর্ড চেক করতেই তার স্ত্রীর মেডিকেল ফাইলটা খুঁজে পায়। দেখতে পায় 5 মাস আগেও তার স্ত্রীর ফুসফুস একদমই স্বাভাবিক ছিল। আর এই রিপোর্ট দেখেই তাদের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। এর কারণ খুঁজে বের করতেই তার স্ত্রীর অ্যাটোপসি করে তারা। দেখতে পায় তার স্ত্রীর ফুসফুস একদমই পাথরের মতো শক্ত হয়ে গেছে। 5 মাসের মধ্যেই ফুসফুসের এমন অবস্থা হতে দেখে সমস্ত ডাক্তারই অবাক হয়ে যায়। শুধুমাত্র 5 মাসেই কারো ফুসফুস এমন পাথরের মতো শক্ত হতে পারে না। এটা ঠিক কী কারণে হয়েছে তা তারা কোনোভাবেই বুঝতে পারে না। তখনই একজন বলে এর আগেও কোনো এক ডাক্তার এমন বিষয়ে অনেক আর্টিকেল লিখেছিল, তবে হঠাৎ করেই তার সেই আর্টিকেল লেখা বন্ধ হয়ে যায়। তেইহুন ওই ডাক্তারের ঠিকানা বের করতে বলে। এরপর সরাসরি গিয়ে তার সাথে দেখা করে। ওই ডাক্তারকে তার অসুস্থ ছেলের ছবি দেখায়, সাথেই স্ত্রীর মৃত্যুর কথা এবং মৃত্যুর কারণও জানায়। সে জিজ্ঞেস করে এর কারণটা কি। ওই ডাক্তার এসব শুনেই তাকে একটা ফাইল দেয়, যেখানে এমন অনেকগুলো পেশেন্টের ডিটেলস রয়েছে। এই ডাক্তারও প্রথমে সেটাকে সাধারণ সর্দি কাশিই ভেবেছিল,
তবে সাধারণ কাশি থেকে রোগীদের মৃত্যু দেখে সে এটা নিয়ে তার রিসার্চ শুরু করে। রিসার্চে এই রোগের কারণটা সে খুঁজে না পেলেও জানতে পেরেছিল এই রোগটা শুধুমাত্র বসন্তকালেই দেখা দেয়, অর্থাৎ বসন্তের আগেই এই রোগের সূচনা হয়। আর এসব তথ্য হেলথ মিনিস্ট্রিতে দেবার পরেও সরকার থেকে কোনো রকম সাহায্য বা উত্তর সে পায়নি, তাই সে তার রিসার্চ বন্ধ করে দিয়েছে। তেইহুন সেই সমস্ত পেশেন্টের ডিটেলস নিয়ে আসে তার বাড়িতে। ইয়ংজু এবং সে দুজনে মিলে একটি সার্ভে করতে চায়। তারা ওই পেশেন্টদেরকে চিঠি পাঠিয়ে জানতে চায় তাদের সাথে কি হয়েছে। তাই তারা সমস্ত পেশেন্টের বাড়িতে একটা করে চিঠি পাঠায়। তবে 2 সপ্তাহ কেটে গেলেও কোনো জায়গা থেকে কোনো রকম রিপ্লাই তারা পায় না। তাই তারা ঠিক করে নিজেরাই সবার বাড়িতে গিয়ে দেখা করবে। এরপর সবার প্রথমে তারা এসে পৌঁছায় হানজং নামের এই ব্যক্তির বাড়িতে। সে তার স্ত্রী এবং যমজ সন্তানকে একসাথে হারিয়েছে এই একই রোগের কারণে। পুরো পরিবারকে হারিয়ে সে এতটাই ভেঙে পড়েছে যে সারা দিন মদ্যপ অবস্থায় তার দিন কাটাচ্ছে। তেইহুন তার নিজের স্ত্রী এবং সন্তানের কথাও জানায়। এরপর হানের বাচ্চাদের রুম দেখতে যায়। সেখানে সন্দেহজনক সব কিছুরই ছবি তুলে নেয় সে। আর এরপর তারা এসে পৌঁছায় এক বৃদ্ধা মহিলার বাড়িতে, যার নাতনি এই পালমোনারি ফাইব্রোসিস রোগে শয্যাশায়ী অবস্থায় পড়ে আছে। তবে সম্প্রতি তারও এই একই রোগ ধরা পড়েছে। তারা ওই মেয়েটির রুমে যায়। মেয়েটি একজন স্পোর্টস পার্সন ছিল, কিন্তু এখন সে কথা বলা তো দূরের ব্যাপার, শ্বাস প্রশ্বাসটাও নিজে চালাতে পারে না। শ্বাস প্রশ্বাসটা চালাতেও তাকে কৃত্রিম যন্ত্রের ওপর নির্ভর করতে হয়। তেইহুন তারও একটা ছবি তুলে নেয়। রাতে বাড়িতে ফিরতেই খালি বাড়িতে সে বড্ড একা হয়ে পড়ে। কল্পনায় সে তার স্ত্রী এবং সন্তানকে দেখতে থাকে। তখনই সেই ঘরে থাকা হিউমিডিফায়ারটি নির্ধারিত সময় অনুযায়ী অন হয়ে যায়। আর এর ফলে সে কল্পনাতেই তার স্ত্রীকে এখানে কাশতে দেখে। তখনই তার মনে পড়ে বাকি পেশেন্টদের রুমেও হিউমিডিফায়ার ব্যবহার করা হয়েছে। আসলে শীতকালে বাতাস খুবই শুষ্ক হয়ে যায়, তাই মানুষ হিউমিডিফায়ার ব্যবহার করে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ায়। আর হয়তো হিউমিডিফায়ারে তৈরি হওয়া ব্যাকটেরিয়ার কারণেই এই রোগ হচ্ছে। এটা ভেবেই তেইহুন চলে যায় কোরিয়ার ডিজিজ কন্ট্রোল সেন্টারের কাছে। সেখানে আবেদন জানায় তার বাড়িতে একটা এক্সপেরিমেন্ট করার জন্য। যেহেতু তেইহুন একজন বড় ডাক্তার, তাই তার কথায় তারা রাজিও হয়ে যায়। এরপর একটানা 2 সপ্তাহ অনেকগুলো ইঁদুর তেইহুনের সন্তানের রুমে রাখে। হিউমিডিফায়ারটি অন করে তাদের ওপর এক্সপেরিমেন্ট করে, আর এক্সপেরিমেন্টের রেজাল্ট তাদেরকে চমকে দেয়। সেই সমস্ত ইঁদুর 2 সপ্তাহের মধ্যেই পালমোনারি ফাইব্রোসিসের কারণে মারা যায়। তবে এটা কোনো ব্যাকটেরিয়ার কারণে হয়নি। সেই ইঁদুরগুলোর ফুসফুসে PHMG নামের এক ধরনের কীটনাশক পাওয়া গেছে। তেইহুন অবাক হয়ে জিজ্ঞেস করে তার বাড়িতে PHMG পাওয়া গেছে। এজেন্সির লোক জানায় তাদের বাড়িতে নয়, বরঞ্চ ওই হিউমিডিফায়ার ভেতরেই অনেক পরিমাণে PHMG পাওয়া গেছে। এই কথা শুনে তেইহুন অবাক হয়ে যায়। সে দৌড়ে গিয়ে সমস্ত তুলে আনা ছবিগুলো চেক করতে থাকে, আর সেখানেই দেখতে পায় স্পটলেস নামের একটা হিউমিডিফায়ার ডিসইনফেক্ট্যান্টের বোতল। তার মনে পড়ে সে তার বাড়িতেও এই বোতলটিই দেখেছিল। তার স্ত্রী টিভিতে অ্যাড দেখে এটা কিনেছিল। এটার কাজ হলো হিউমিডিফায়ারের ভেতরে কোনো ব্যাকটেরিয়া না হতে দেওয়া। সে তার স্ত্রীকে এটা ব্যবহার করতে মানা করেনি, কারণ এই প্রোডাক্টের পেছনে কোরিয়ান সরকারের সেফটি সার্টিফিকেটও দেওয়া ছিল। কিন্তু কেন শুধুমাত্র বাচ্চা এবং মহিলারাই এটাতে এফেক্টেড হচ্ছে? আসলে বেশিরভাগ বাড়িতে হিউমিডিফায়ার ব্যবহার করা হয় বাচ্চাদের রুমে, আর বাচ্চাদের রুমে সবচেয়ে বেশি সময় কাটায় মায়েরা। যেহেতু পুরুষ মানুষ কাজের জন্য দিনের বেশিরভাগ সময়ই বাইরে কাটায়, তাই তাদের এফেক্টেড হওয়ার চান্স অনেকটা কমে যায়, বা এফেক্টেড হলেও তা খুবই সামান্য, যার জন্য তাদের ফুসফুসের কোনো রোগ হয় না। ইয়ংজু সেই স্পটলেস নামের প্রোডাক্টের কোম্পানি অর্থাৎ O2 নামক কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চায়, তাদের বিরুদ্ধে কেস করতে চায়। তবে তার বস প্রসিকিউটর কোনো মতেই তার এই কথায় রাজি হয় না, কারণ O2 একটা বিশাল বড় আন্তর্জাতিক কোম্পানি। সেই কোম্পানির বিরুদ্ধে যাবার সাহস বা ইচ্ছে কোনোটাই নেই তার বসের। কোনো উপায় না পেয়ে ইয়ংজু তার পরিচিত কিছু জার্নালিস্টদের ফোন করে সমস্ত তথ্য দিয়ে দেয়, আর রাতারাতি সমস্ত নিউজ চ্যানেল এই খবরটাই দেখাতে থাকে কিভাবে যেই কোম্পানি 17 বছর ধরে সফলভাবে কোরিয়াতে ব্যবসা করে যাচ্ছে, সেই O2 কোম্পানির প্রোডাক্টটি মানুষের জীবন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কিভাবে সুস্থ মানুষেরা পালমোনারি ফাইব্রোসিস রোগে আক্রান্ত হচ্ছে। দেখতে দেখতেই পুরো কোরিয়ায় ছড়িয়ে পড়ে এই খবর। আর এরপর দেখানো হয় O2 কোম্পানির CEO জোকে। সে সমস্ত ম্যানেজমেন্টকে জানিয়ে দেয় কোনো নিউজ চ্যানেলের সাথে কথা না বলতে। এরপর সে ওই কোম্পানিরই এক বিশিষ্ট ব্যক্তি উশিককে ডেকে পাঠায়। তাকে বলে কোরিয়ায় 50 মিলিয়নের বেশি জনসংখ্যা রয়েছে, তাদের মধ্যে কম করে হলেও 10 মিলিয়ন লোক O2 প্রোডাক্ট ব্যবহার করে। কিন্তু সেই 10 মিলিয়ন লোকই তো মারা যায়নি,
কিছু অভাগা মানুষ যাদের কপাল খারাপ ছিল তারা মারা গেছে, এতে তাদের কোনো দোষ নেই। সে উশিককে অফার দেয় যদি সে এই নিউজের ব্যাপারটা দেখে নেয় তবে আগামীতে তাকেই ওটুর সিইও করা হবে, কারণ জো কয়েক মাস পরেই মালয়েশিয়া চলে যাবে। উশিক তার কথায় রাজি হয়ে যায় আর এরপর সোজা চলে যায় তাদের টেস্টিং ল্যাবে। সেখানে সমস্ত রিপোর্ট নষ্ট করে দেয় যেখানে PHMGর কথা মেনশন করা আছে। সাথেই সে হেলথ মিনিস্ট্রির প্রেসিডেন্ট পার্ককে ইনভাইট করে লাঞ্চের জন্য। হেলথ মিনিস্ট্রিকে বলে দেয় এই ব্যাপারটা একটু দেখতে, আর বিনিময়ে তাদের নেক্সট ইলেকশনের খরচার দায়িত্বটা ওটু কোম্পানি পালন করবে। ব্যাস আর কি, এক এক করে সমস্ত নিউজ চ্যানেল এই খবরটা দেখানো বন্ধ করে দেয়। আর প্রেসিডেন্ট পার্ক ইয়ংজুর বসকে ডেকে জানিয়ে দেয় তার বিরুদ্ধে অ্যাকশন নেবার জন্য। তবে ইয়ংজু হার মানার পাত্রে নয়, সে ওই ল ফার্ম থেকে ইস্তফা দিয়ে নিজেই চলে আসে। তেইহুর একটা পড়ে থাকা জায়গায় সে নিজের অফিস তৈরি করে। ইয়ংজু জানতে পারে ওটু কোম্পানি একটা বিশাল বড় লয়ারকে হায়ার করেছে, তাই ইয়ংজু ঠিক করে সেও এক বড় উকিলকেই তাদের দলে নিয়ে আসবে। এই জন্য সে চলে যায় শহরের সেই নামকরা বিশিষ্ট উকিল কিয়ং হানের কাছে। এই কিয়ং হানই ইয়ংজুর মেন্টর ছিল। কিয়ং হান জিজ্ঞেস করে এত উকিল থাকতে তার কাছেই কেন এসেছে সে। তখন ইয়ংজু জানায় তার কাছ থেকেই সে ওকালতির শিক্ষা পেয়েছে, আর তার কাছ থেকেই শিখেছে কোনো অন্যায় যেন ন্যায়ের হাত থেকে ছাড়া না পায়। কিয়ং হান তাকে কেসের সমস্ত ডিটেলস দিতে বললে ইয়ংজু তাকে সমস্ত ফাইল দিয়ে চলে যায়। তবে পরদিনই কিয়ং হান ফোনে তাকে জানিয়ে দেয় সে তার হয়ে এই কেসটা লড়তে পারবে না। অগত্যা এখন একটাই উপায় আছে, ইয়ংজু নিজে এককভাবে এই কেসটা লড়বে। তাই সে সমস্ত ভিকটিমের পরিবারকে তার কাছে ডেকে পাঠায়, সবাইকে জানায় তারা যে কেসটা লড়তে চলেছে তা খুবই বড় কোম্পানির বিরুদ্ধে। এই যাত্রায় অনেক বাধা বিপত্তি আসবে, অনেক লম্বা সময় ধরে চলবে এই কেস। হয়তো তারা এই কেসটাতে হেরেও যেতে পারে, তবে তাদের হার মানলে চলবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়ে যেতে হবে, যাতে ওটু কোম্পানি তাদের কাছে মাথা নত করে ভুল স্বীকার করে, ক্ষমা চায়, আর নতুন করে কোনো মানুষের জীবন তারা নষ্ট করতে না পারে। ইয়ংজুর এই কথায় সবাই রাজি হলেও ওই বৃদ্ধা মহিলা জানায় কেস লড়তে তো টাকার প্রয়োজন, কিন্তু তার কাছে তো কোনো টাকাই নেই। তখন ইয়ংজু সবাইকে জানিয়ে দেয় এই কেসটা লড়তে যা টাকা লাগবে তার সবটাই দেবে তেইহুন। সবাই এতে অনেক খুশি হয়। অবশেষে তারা তাদের প্রিয়জনদের হত্যাকারীর বিরুদ্ধে লড়াই করতে পারবে। তারা সমস্ত ভিকটিমের পরিবারের স্বাক্ষর নিয়ে তা অ্যাপ্লাই করে দেয় কোর্টের ট্রায়ালের জন্য। তবে এত বড় কোম্পানির বিরুদ্ধে করা কেসের ট্রায়াল পাওয়ার সম্ভাবনাটা একদমই কম। এরপর মাসের পর মাস কেটে যায়, কিন্তু কোনো ট্রায়ালের ডেট তারা পায় না। সবাই খুবই হতাশ হয়ে পড়ে। এরপরেই একদিন তাদের অফিসে এসে পৌঁছায় একজন আমেরিকান, যার পরিবারও এই ওটু কোম্পানির কারণেই মারা গেছে। আর যেহেতু একজন বিদেশি নাগরিক, তাও আবার আমেরিকান, এই কেসের সাথে জড়িয়ে আছে, তাই তারা খুব তাড়াতাড়ি কোর্টের ট্রায়ালের ডেট পেয়ে যায়। ফাইনালি আজ এই কেসের প্রথম ট্রায়াল। তেইহুন বাকি সমস্ত ভিকটিমের পরিবার নিয়ে কোর্টে হাজির হয়, আর তাদের পক্ষ থেকে কোর্টে লড়াই করবে শুধুমাত্র ইয়ংজু। অপরদিকে ওটু কোম্পানি বড় বড় সব উকিলদের নিয়ে হাজির হয় মামলা লড়ার জন্য। উশিক এসে তেইহুর সাথে হাত মেলাতে চায়, তবে ভরা কোর্টের সামনে তেইহুন হ্যান্ডশেক না করে তাকে অপমান করে দেয়। এরপর সমস্ত বিচারপতি এসে কেসটিকে শুরু করতে বলে, তবে ওটু কোম্পানির উকিলরা বলে তাদের প্রধান উকিল এখনও এসে হাজির হয়নি। আর ঠিক তখনই কোর্টে হাজির হয় ওটু কোম্পানির প্রধান উকিল, যে আর কেউ নয় বরঞ্চ কিয়ং হান, যার কাছে ইয়ংজু গিয়েছিল, যাকে ইয়ংজু তার ওটু কোম্পানির বিরুদ্ধে রিসার্চ করে জমানো সমস্ত প্রমাণের ফাইল দিয়ে এসেছিল। আসলে কিয়ং হান আগে থেকেই ওটু কোম্পানির হয়েই লড়তে রাজি হয়েছিল, তবে সে শুধুমাত্র ইয়ংজুর কাছ থেকে এই কেস ফাইলটা নেওয়ার জন্যই তাকে কিছুই বলেনি। ইয়ংজু বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। কেসের ট্রায়াল শুরু করার আগে কিয়ং হান বিচারকদের জানায় ওটু কোম্পানি তাদের প্রোডাক্টের টক্সিসিটি চেক করার জন্য একটি ল্যাবের সাথে রিসার্চ চালাচ্ছে, আর রেজাল্ট আসতে 3 মাস সময় লাগবে। তাই সে কোর্টের কাছে আবেদন জানায় 3 মাস পর এই কেসের ট্রায়াল শুরু করার জন্য। ইয়ংজু তার এই কথার বিরোধিতা করে। তখন কিয়ং হান বিচারকদের জানায় ওটু কোম্পানির কোনো দোষ না থাকা সত্ত্বেও তারা ভিকটিমের পরিবারদের সাথে সেটেলমেন্ট করার চেষ্টা করছে, আর একজন ভিকটিমের পরিবার তো টাকার বিনিময়ে তাদের সাথে সেটেলমেন্টও করে নিয়েছে। এই কথা শুনে কোর্টে থাকা সমস্ত ভিকটিমের পরিবার খুবই চমকে যায়। তারা বুঝতে পারছে না কোন সেই ব্যক্তি যে শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে তার পরিবারের হত্যাকারীদের এভাবে ছেড়ে দিল। আর বিচারকরাও 3 মাস সময় দিতে রাজি হয়ে যায়, কারণ ওটু কোম্পানি নিজে থেকে সেটেলমেন্ট করার চেষ্টা করছে। ট্রায়াল শেষ হলে তেইহুন জানতে পারে
ওই যমজ সন্তান এবং স্ত্রী হারানো ব্যক্তিটি টাকার বিনিময়ে সেটেলমেন্ট করেছে। তেইহুন সরাসরি তার কাছে চলে যায়, জিজ্ঞেস করে কেন সে টাকার বিনিময়ে তার সন্তান এবং স্ত্রীর জীবন এভাবে বিক্রি করে দিল। হান জানায় সে কখনোই চায়নি এটা করতে, তবে তার সন্তান এবং স্ত্রী যখন হাসপাতালে ভর্তি ছিল তখন হাসপাতালের বিল পরিশোধ করার জন্য সে অনেক টাকা লোন নিয়েছিল, আর সেই লোনের গ্যারান্টার হিসাবে কিছু আত্মীয় কোনো কথা না ভেবেই সাইন করে দিয়েছিল। তার জীবন তো নষ্ট হচ্ছেই, সাথে তার ওই আত্মীয়দের জীবনও বিপন্ন হয়ে উঠছে। যারা মারা গেছে তাদের তো আর ফিরিয়ে আনতে পারবে না সে, কিন্তু যারা তার এক কথায় লোন নিতে রাজি হয়ে গিয়েছিল তার সেই পরিজনদের জীবন বিপন্ন করার কোনো অধিকার তো তার নেই। তাই সে টাকা নিয়ে ওই পরিবারদের লোন শোধ করেছে। তেইহুন তাকে আর কিছু বলতে পারে না, তাই সোজা চলে যায় উশিকের কাছে। তার কলার চেপে ধরে বলে কেন সে এই বিপর্যস্ত গরিব মানুষদের পেছনে যাচ্ছে। যদি তার সাহস থাকে তাহলে এই গরিবদের বিরুদ্ধে না গিয়ে তার বিরুদ্ধে আসতে। তেইহুন বলে দেয় তারা যতই চেষ্টা করুক না কেন তাকে আটকাতে পারবে না, সে এর শেষটা দেখেই ছাড়বে। এরপর ট্রায়ালের ডেট এগিয়ে আসলে ইয়ংজু সেই প্রফেসরের সাথে দেখা করতে যায় যাকে দিয়ে ওটু কোম্পানি এই টেস্ট করাচ্ছে। তার নাম তেইসুং। ইয়ংজু তাকে বলে এই কেসে তাদের সাথ দিতে। প্রোডাক্টে যে পিএইচএমজির পরিমাণ এতটা আছে তার রেজাল্ট নিয়ে সে যেন মিথ্যে কথা না বলে। আসলে তেইসুং একজন সায়েন্টিস্ট হবার সাথে সাথে একজন সমাজসেবী, তাই ইয়ংজু বিশ্বাস করতে পারে যে প্রোডাক্ট এত মানুষের জীবন নিচ্ছে তার হয়ে তেজুং মিথ্যে বলবে না। অন্যদিকে দেখানো হয় উশিক এক সায়েন্টিস্টকে ডেকেছে যার ল্যাবে এই টেস্ট করাচ্ছে। কোম্পানি এই সায়েন্টিস্টকে অনেক টাকা দেয় যাতে টেস্টের রেজাল্ট তারা পাল্টে দেয়, তবে এই সায়েন্টিস্ট বলে দেয় সে সব করে দেবে, শুধু ডক্টর তেইহুনকে এই কেস থেকে সরাতে হবে। এরপর উশিক চলে যায় হসপিটালে তেইহুনের ছেলের কাছে। তেইহুন তাকে ছেলের কাছে দেখে ঘাবড়ে যায়, জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। তখন উশিক জানায় সে তেইহুনের ছেলের জন্য দুটো ফুসফুসের ব্যবস্থা করে দিতে পারবে, শুধু তাকে এই কেসটা থেকে সরে যেতে হবে। এই বলে সে ওই ডোনারের ফাইল দিয়ে বাইরে অপেক্ষা করবে বলে চলে যায়। তেইহুন এখন খুবই দ্বিধায় পড়ে যায়। এই ফাইলটা তার ছেলের জীবন বাঁচাতে পারে, তবে তার ছেলের জীবন বাঁচাতে হলে তাকে এতগুলো পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করতে হবে। এমন দোটানার মধ্যে পড়লেও শেষ পর্যন্ত সে তার ছেলের কাছে ক্ষমা চায়। ছেলের জীবন বাঁচাতে সে পুরো দেশবাসীর জীবনকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারবে না, তাই সে ফাইলটাকে ছিঁড়ে ফেলে দেয়। আর আজ এই কেসের দ্বিতীয় ট্রায়াল। ইয়ংজু সবার প্রথমে উইটনেস হিসেবে ডাকে সেই সায়েন্টিস্ট ডক্টর তেইজুংকে। তেইজুং কোর্টে সবার সামনে বলে দেয় ওটু কোম্পানির প্রোডাক্টে প্রচুর পরিমাণে পিএইচএমজি পাওয়া গেছে, যা মানুষের ফুসফুসের পালমোনারি ফাইব্রোসিসের কারণ, যার ফলে মানুষ মারা যাচ্ছে। ওটু কোম্পানি কোনো প্রোডাক্ট নয়, বরঞ্চ মানুষ খুন করার ফর্মুলা বিক্রি করছে। ইয়ংজু তার এই টেস্ট রিপোর্ট বিচারকদের কাছে জমা করে, তবে অপর পক্ষের উকিল কিয়ংহান তখন একটা বই নিয়ে আসে, যেটা ডক্টর তেইজুং কয়েক বছর আগে লিখেছিল, যেখানে সে নিজেই লিখেছিল পিএইচএমজি মানুষের শরীরের জন্য কোনো ক্ষতিকারক নয়। ডক্টর তেইজুং বলার চেষ্টা করে কিছু বছর আগে পর্যন্ত পিএইচএমজির ভয়াবহতা সম্পর্কে জানা ছিল না, তবে কিয়ংহান তাকে চুপ করিয়ে দেয়। আর যেহেতু তেইজুং নিজেই লিখেছিল পিএইচএমজি ক্ষতিকারক নয়, তাই আজ তার এই টেস্ট আদালত নাকচ করে দেয়। এরপর কিয়ংহান ওটু কোম্পানির তরফের সেই প্রফেসরকে উইটনেস হিসেবে ডাকে, যার ল্যাবে এই টেস্টটি করা হয়েছে। ওই প্রফেসর জানায় ওটু কোম্পানির প্রোডাক্টে যে পরিমাণ পিএইচএমজি ব্যবহার করা হয়েছে তা মানব শরীরের জন্য কোনো রকম ক্ষতিকারক নয়। ইয়ংজু এসে এই প্রফেসরকে বলে সে গত 3 বছর ধরে ওটু কোম্পানির সমস্ত টেস্ট তার ল্যাবেই করে, তাই সে যে ওটু কোম্পানির পক্ষপাতিত্ব করছে না তার কি গ্যারান্টি আছে। তখন ওই প্রফেসর বলে সে জানতো এমন এক অভিযোগ আসতে পারে, তাই টেস্ট করার সময় সে এমন এক লোককে পর্যবেক্ষক রেখেছিল যে কখনোই ওটুর পক্ষপাতিত্ব করবে না। সে ডক্টর তেইহুনকেই পর্যবেক্ষক হিসেবে রেখেছিল যে এই কেসটা শুরু করেছে। তার এই কথা শুনে ইয়ংজু সহ সমস্ত লোক চমকে যায়, আর তেইহুন তার কথায় সম্মতি জানিয়ে কোর্টে জানায় ওটু কোম্পানির প্রোডাক্টের সাথে এই রোগের কোনো সম্পর্ক নেই, তাদের বুঝতে ভুল হয়েছিল। এবার সমস্ত ভিকটিমের পরিবার ভেঙে পড়ে। তারা কখনো কল্পনাও করতে পারেনি যে মানুষটা তাদের সামনে সত্যিটা এনেছে, যে মানুষটা তাদেরকে লড়াই করার জন্য ডেকেছে, সে নিজেই তাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে। আসলে ওই দিন হসপিটালে শেষ পর্যন্ত তেইহুন উশিকের প্রস্তাবে রাজি হয়ে যায়, আর সে ওটু কোম্পানির এই টেস্টে সামিল হয়। আজ আদালত সমস্ত প্রমাণ দেখে তাদের রায় শুনিয়ে দেয়, জানিয়ে দেয় ওটু কোম্পানি নির্দোষ, তারা কোনো বিষাক্ত প্রোডাক্ট বাজারে বিক্রি করেনি,
তাই তাদের প্রোডাক্ট বাজারে যেভাবে বিক্রি হচ্ছে, যেভাবে উৎপাদন হচ্ছে সেইভাবেই বহাল থাকবে। কোর্টে নির্দোষ প্রমাণিত হয়েই O2 কোম্পানির সিইও সেলিব্রেট করার জন্য সবাইকে ডাকে। আর এখানেই আমরা দেখতে পাই ওই সায়েন্টিস্ট তেইজুংও আসলে তাদেরই পক্ষে ছিল। এই সবটাই তাদেরই করা প্ল্যান ছিল। এখানেই সিইও জানায় সে মালয়েশিয়াতে চলে যাচ্ছে কোম্পানির এশিয়ান হেড হয়ে, আর তার পরিবর্তে সিইওর পদে থাকবে উশিক। এই কথা শুনে উশিক দারুণ খুশি। এতগুলো মানুষের জীবন বিপন্ন করেছে যে কোম্পানি, সেই কোম্পানিকে নির্দোষ প্রমাণিত করে দেশের বড় বড় সব আধিকারিকদের বিন্দুমাত্র লজ্জা তো নেই, বরঞ্চ তারা ব্যস্ত আছে মদ্যপান করে সেলিব্রেট করতে। এর কিছুক্ষণ পর জো উশিককে জানায় প্রোডাক্টের বাকি স্টক 1 মাসের মধ্যেই বাজারে ছেড়ে দিতে। এতে আরও অনেক মানুষের জীবনহানি হতে পারে জানার পরেও এই মানুষরূপী জানোয়ারগুলো টাকার নেশা ছাড়তে পারেনি। মানুষের জীবনের কোনো মূল্যই যেন নেই তাদের কাছে। এসব জানিয়ে দিয়ে সিইও এয়ারপোর্টে চলে যায় মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে। তবে সেখানেই তাকে আটক করে নেয় পুলিশ। আসলে সমস্ত নিউজ চ্যানেলে একটি ভিডিও দেখানো হচ্ছে কিভাবে O2 কোম্পানির প্রোডাক্ট বিষাক্ত হবার পরেও তারা এই রিপোর্ট পাল্টে দিয়েছে, আদালতে মিথ্যে রিপোর্ট প্রকাশ করেছে। এদিকে এই খবর দেখে উশিক কান্নায় ভেঙে পড়ে। তবে সেটা এত প্ল্যানিং করে, এত কষ্ট করে সিইও না হতে পারার জন্য নয়। আসলে তার সন্তানও এই প্রোডাক্টের কারণেই পালমোনারি ফাইব্রোসিস রোগে মারা যায়, আর তার কিছুদিন পরই মারা যায় তার স্ত্রীও। প্রথমে সে কারণটা না জানলেও তেইহুনের পাঠানো ওই চিঠিটা থেকে সে জানতে পেরেছে, যেটা তেইহুন সমস্ত ভিকটিমের পরিবারকে পাঠিয়েছিল। এরপর অস্ট্রেলিয়ান ক্লায়েন্টরাও তাকে ফোন করে ডিল ক্যান্সেল করে দিয়েছিল। এই প্রোডাক্ট এমন বিষাক্ত হওয়ায় অস্ট্রেলিয়ান সরকার এটা ব্যান করে দিয়েছিল। আর সেদিন থেকেই সে শপথ নিয়েছিল তার স্ত্রী এবং সন্তানের মৃত্যুর প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। সেদিন হসপিটালে সে তেইহুনকে যে ফাইলটা দিয়েছিল সেটাতে তার পরিবারেরই ছবি ছিল। সেখানে চিঠিতে সে তেইহুনকে তার সমস্ত কথা জানিয়েছিল, আর তেইহুন সেই চিঠিটা পড়ে সেদিন রাতেই তার সমস্ত প্ল্যান করেছিল। সে বলেছিল কোর্টে তারা জিততে পারবে না, জিততে হলে O2 কোম্পানির ল্যাবে ঢুকে প্রমাণ নিয়ে সেটা সারা দেশবাসীকে দেখাতে হবে। তাই জন্যই তেইহুন O2 কোম্পানির হয়ে ওই টেস্ট করতে রাজি হয়েছিল। আর টেস্ট করার সময় উশিকের সাহায্যে গোপনে সমস্ত ভিডিও সে করে নিয়েছিল। আজ উশিক কান্নায় ভেঙে পড়েছে, কারণ তার স্ত্রী এবং সন্তানের হত্যাকারীকে পুরো দেশবাসীর সামনে আনতে পেরেছে সে। সাথে সাথেই এই কোম্পানির সিইওকে জেলে নেওয়া হয়। এরই সাথে যেহেতু উশিক O2 কোম্পানিরই লোক ছিল, তাই তাকেও অ্যারেস্ট করা হয়। তেইহুন এসে তার সাথে দেখা করে, তাকে জানায় তার ছেলের জন্য সে ফুসফুসের ডোনার পেয়েছে। সাথে সে এটাও জানায় তার জেল বেশি দিন হবে না, তার জন্য ইয়ংজু তো রয়েছে উকিল হিসেবে। আর এই সব কিছুর পর তেইহুন যায় তার স্ত্রীর সমাধিতে, জানায় সে আজও তাকে কতটা মিস করে। আর এভাবেই আরও 10 বছর কেটে যায়। সরকার একটি কমিটি গঠন করে এই হিউমডিফায়ার ডিসইনফেক্টেন্টের বিরুদ্ধে সমস্ত তথ্য জোগাড় করার জন্য। আর আজ সেই কমিটির চূড়ান্ত দিন। এখানে সমস্ত ভিকটিমের পরিবার সহ ডক্টর তেইহুনকেও ডাকা হয়। যখন তেইহুন সরকারের সেই সমস্ত মিনিস্ট্রিকে দোষারোপ করতে থাকে, কেন তারা এমন একটা বিষাক্ত প্রোডাক্টকে সেফটি সার্টিফিকেট দিল, কেন এতগুলো লোকের মৃত্যুর পরেও তারা কোনো প্রপার স্টেপ নেয়নি আজ পর্যন্ত, তবে তার এই প্রশ্নের জবাব কেউ দিতে পারে না। সরকারের সমস্ত লোক একে অপরের ওপর দোষ চাপানো শুরু করে। আর এই সব কিছু দেখে তেইহুন খুবই রেগে যায়। সে টেবিল চাপড়ে বলে, তাহলে এটা কার দোষ? এই দেশে একটা বিষাক্ত প্রোডাক্ট তৈরি হচ্ছে, তা সেফটি সার্টিফিকেট পাচ্ছে, সরকার তা বিক্রির অনুমতি দিচ্ছে, আর সেই প্রোডাক্ট ব্যবহার করে হাজার হাজার মানুষ মারা গেছে। এর দায় কে নেবে? তার এই কথায় সেখানে উপস্থিত সমস্ত আধিকারিক চুপ হয়ে থাকে। এখনও তারা একে অপরকেই দোষ দিতে থাকে। আর এটা দেখে তেইহুন এতটাই ভেঙে পড়ে যে সে নিজেকে সামলাতে পারে না। সে ওই কেমিক্যাল নিয়ে ছিটিয়ে দেয় সমস্ত আধিকারিকের গায়ে। আর সমস্ত আধিকারিক তখন চুপ করে থাকলেও ভিকটিমের পরিবাররা চুপ করে থাকে না। তারা একে একে গলায় গলা মিলিয়ে চিৎকার করে বলতে থাকে, আমাদের পরিবারকে বাঁচাও, আমাদের পরিবারের হত্যাকারীকে শাস্তি দাও, আমরা তাদের শাস্তি চাই। আর দেখানো হয় এই কমিটির বাইরে জমা হয়েছে হাজার হাজার মানুষ। আর এখানেই এই মুভির শেষ হয়। এটা একটা মুভি হলেও গল্পটি কিন্তু কাল্পনিক নয়। এটা কোরিয়ায় চলতে থাকা সেই কুখ্যাত প্রোডাক্টের ঘটনা, যে প্রোডাক্টের কারণে কোরিয়াতে 1 বা 2 লাখ নয়, রোগাক্রান্ত হয়েছিল প্রায় 9.5 লাখ মানুষ, আর তাদের মধ্যে মারা গেছে প্রায় 20,000-এরও বেশি মানুষ। তাই আজও কোরিয়াতে এটা মনে রাখতে হয়, তারা কি কখনো হিউমডিফায়ার ডিসইনফেক্টেন্ট ব্যবহার করেছিল? তাহলে তাদেরও আশঙ্কা রয়েছে এই রোগ হবার। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং। বাই।